হ্যাঁ, 2D 2D তে কি হয়, এবার রিল্যাক্সেশন ব্যাপারটা বুঝে গেছো, যে আমি এরকম অ্যাটম আছে, এরকম এরকম অ্যাটম আছে, ধর এটা কার্বন, এখানে হাইড্রোজেন, এর পাশে কার্বন আছে, কার্বন আছে, এখানে হাইড্রোজেন, হাইড্রোজেন, এর হাইড্রোজেন। তো একে যদি আমি এনার্জি দিয়ে ছেড়ে দিই, বা একে যদি আমি এনার্জি ছেড়ে দিই কোন একটা স্পেশাল ডিরেকশনে পালস দিয়ে, তাহলে এ পাশের রিল্যাক্সেশনের সময় পাশের প্রোটন বা কার্বন গুলোকে যে এনার্জিটা দেবে, পাশের প্রোটন গুলো ভাইব্রেট করবে। ঠিক আছে, এবারে এ যখন ভাইব্রেট করবে, এখানে আমার একটা মজার গল্প আছে। মজার গল্পটা হচ্ছে, এ যখন ভাইব্রেট করছে এরও তো কোনো এনার্জি সোর্স নেই, ফলে এও টানা ভাইব্রেট করতে পারবে না। এ কি করবে, এ তখন এ আবার রিল্যাক্স করবে। এ যখন রিল্যাক্স করছে তখন এ আবার তার পাশের যে প্রোটন, এখানে পাশেও তো চেনটা এক্সটেন্ড হতে পারে, তো পাশের যে প্রোটন তাকে আবার এনার্জি দিয়ে দেবে। ঠিক আছে, তো এই করে করে এনার্জিটা তোমার বেশ কিছু ডাইরেকশন অব্দি প্রোপাগেট হতে থাকে। ঠিক আছে, বেশ নট এরকম যে 1:1, যে পাশে একটা একটা অব্দি হয় সেরকম নয়, যতটা অব্দি পসিবল এটা প্রোপাগেট হতে থাকে। এ ভাইব্রেট করবে, আবার রিল্যাক্সেশনের সময় আবার পাশেরটাকে দেবে। তো এইখানে যে কথাটা থাকে তাকে বলে রিল্যাক্সেশন টাইম। ঠিক আছে, কে বলা হয় রিল্যাক্সেশন টাইম। রিল্যাক্সেশন 8টি। রিল্যাক্সেশন টাইম হচ্ছে যে সময় একটা প্রোটন নেয় রিল্যাক্স করার জন্য। ঠিক আছে, যে তো এই প্রোটনটা তুমি যখন এনার্জি দিয়ে ছেড়ে দিচ্ছ, এ তো রিল্যাক্স করছে, করে একটা সময় তো ভাইব্রেশন জিরো হচ্ছে। তো ওই এনার্জি মোড থেকে একদম জিরো এনার্জি মোডে আসতে যে পুরো সময়টা নেয় তাকে আমরা বলছি রিল্যাক্সেশন টাইম। এই রিল্যাক্সেশন টাইমটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে সারাউন্ডিং এনভায়রনমেন্ট বা ক্রিস্টালের যে কনফরমেশন, মানে তোমার মলিকুলের যে স্ট্রাকচার, কেন ও যত তাড়াতাড়ি নিজের এনার্জিটা সারাউন্ডিং প্রোটনস বা কার্বনকে দিতে পারবে, তত ও কুইকলি রিল্যাক্স করতে পারবে। মানে ওর এনার্জিটা সারাউন্ডিং প্রোটনস যত বেশি থাকবে বা ইন্টারঅ্যাক্টিং প্রোটনস যত বেশি থাকবে, তত তারা এর থেকে তাড়াতাড়ি এনার্জি নেবে এবং এ তত তাড়াতাড়ি রিল্যাক্স করবে। So relaxation time is dependent on the surrounding environment is number 1. Number 2, এটা ইনস্ট্রুমেন্টালিও কন্ট্রোল করা যায়। এটা ইনস্ট্রুমেন্টালিও মানে তুমি কতটা রেট কিভাবে পালস দিচ্ছ, তার তোমার পালসের এনার্জি কত, ঠিক আছে, তারপরে তোমার মেশিনের কিছু প্যারামিটারস, এগুলো কন্ট্রোল করে এই বন্ড ভাইব্রেশন রিল্যাক্সেশনটাকেও একটু ফাইন টিউন করা যায়, একটুখানি বাড়ানো কমানো যায়। তো এইটা করে আমরা কি করি, আমরা এটা করে যতটা সম্ভব সারাউন্ডিং এনভায়রনমেন্টের ইনফরমেশনটাকে গ্যাদার করার চেষ্টা করি। ঠিক আছে, ইনফরমেশনটাকে গ্যাদার করার চেষ্টা, বলো। স্যার, বলছি যে এই নেবারিং প্রোটনের যে ভাইব্রেশনটা হচ্ছে সেটা কি বন্ডের ওপর ডিপেন্ডেন্ট, মানে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল অবশ্যই, বন্ড এগুলোর উপর অবশ্যই, করে? অবশ্যই হুম, কিছুটা তো তার উপর ডিপেন্ডেন্ট আছেই। সেটা তুমি, হুম, তবে তার জন্য তোমার 2D দরকার পড়বে না, সেটা তুমি 1D থেকেই ডিকোড করতে পারো। যদি সিঙ্গেল বন্ড ডাবল বন্ড এইটুকুনির জন্য যে ভ্যারিয়েশনটা আসছে, ওটা সিঙ্গেল বন্ড আছে না ডাবল বন্ড আছে না ট্রিপল বন্ড আছে না অন্য কিছু আছে, সেটা 1D থেকেই পেয়ে যায়। ওটা 2D তেও কিছুটা ডিপেন্ড করে ডেফিনেটলি, কিন্তু 1D থেকেই বার করে ফেলা যায়। 2D তে এটা মেনলি আমরা দেখি সারাউন্ডিং প্রক্সিমিটি, মানে এটা এর কত কাছে আছে, এটার কত, কি করে দেখি, তো কারণ হচ্ছে তোমার রিল্যাক্সেশন টাইম যত কম হবে, মানে কত কুইকলি রিল্যাক্স, তার মানে হচ্ছে সারাউন্ডিং প্রোটন বেশি আছে, নাম্বার 1। 2 হচ্ছে আমি এনএমআর তোমার যদি এইটা যত কাছাকাছি থাকবে তত তার ইন্টারাকশন বেশি হবে। কাজেই এনএমআর ওই ইন্টারাকশনটা তত স্ট্রংলি আমি ধরতে পারবো, সেখানে সিগন্যাল আমি তত স্ট্রং পাবো। আমি আগেই বলেছি, এই এই ওই সিগন্যালের সাথে যদি আমি ফাইকে ম্যাপ করাতে পারি বা সাইকে ম্যাপ করাতে পারি, ঠিক আছে, তাহলে আমি তোমার কি বলে সেই প্লট থেকে আমি পেয়ে যাব যে ওই সিগন্যাল, এত সিগন্যাল হলে আমার ফাই অ্যাঙ্গেল কত হবে, এত সিগন্যাল হলে আমার ফাই অ্যাঙ্গেল কত হবে। বোঝা যাচ্ছে তো, এইখান থেকে আমি এটা জেনারেট করতে পারবো। এবারে 2D প্লটটা কিরম ভাবে করা হয়, 2D প্লটটা করা হয় হচ্ছে এরকম, এরকম যেটা আমি বলছিলাম, এই ডিরেকশনে ওয়ান সেট অফ এনএমআর রাখা হয়, এই ডিরেকশনে ওয়ান সেট অফ এনএমআর রাখা হয়, একই।
এইগুলো আগে 1D তে বার করে নেওয়া, এটা 1D প্লট, ঠিক আছে, এটা 1D, এটা 1D বার করে নেওয়া হয়। এবার আমি একটু তাড়াহুড়ো করে আঁকলাম, অ্যাকচুয়ালি এরকম হয় না, এরকম পিক আসে, ঠিক আছে। এই এবার যখনই তুমি রিল্যাক্সেশন করাচ্ছ, যখনই তুমি রিল্যাক্সেশন করছো এনএমআর এ, তখনই ওই ইন্টারাকশন শুরু হচ্ছে আশেপাশের সাথে। ওই যখনই ইন্টারাকশন হচ্ছে আমরা এইরকম একটা কন্টুর প্লট পাবো, যে কন্টুর প্লটটা ইজ এ সাইন অফ ইন্টারাকশন। এই যে কন্টুর প্লট মানে হচ্ছে ওখানে একটা এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে, ওখানে একটা এনার্জি আইদার অ্যাবজর্ব হচ্ছে বা ইভলভ হচ্ছে, ঠিক আছে। তো ওখানে আমরা একটা কন্টুর প্লট পাবো। এইবারে আমরা যখন 2D প্লট করি, আমরা এই স্কোয়ারটা ডায়াগোনাল করে নিই। এই স্কোয়ারটার ডায়াগোনালের ওপর যে প্লট গুলো আসে কন্টুর, সেগুলো নেয় না। কেন নেয় না? ওগুলো হচ্ছে সেম প্রোটন। সেম প্রোটন মানে ধরো এই যে সিএইচ এর প্রোটনটা, ঠিক আছে, ধরো এইটা একটা সিএইচ এর প্রোটন, ঠিক আছে। এই প্রোটনটা নিজের সাথে একটা ইন্টারঅ্যাক্ট করবে, মানে এই প্রোটনটা নিজের সাথে নিজে যখন রিল্যাক্স করছে, ভাইব্রেট করছে, রিল্যাক্স করছে, নিজের সাথে নিজে ইন্টারাকশন করবে। তো নিজের সাথে নিজের ইন্টারাকশন করলে তুমি যদি প্লট করো, আমি এখানে ডিটেলসে দেখাতে পারবো না, সময় নেই, তুমি যদি দেখো নিজের সাথে ইন্টারাকশন করলে সেই ইন্টারাকশনটা এই ডায়াগোনালের উপর চলে আসে। যে কোনো কার্বন বা যে কোনো প্রোটন তার নিজের সাথে যে ইন্টারাকশন, সেটাই ডায়াগোনালের উপর পড়ে। এবার আমার তো নিজের সাথে ইন্টারাকশন থেকে লাভ নেই, ওটা তুমি অলরেডি ওটা কি ধরনের প্রোটন আছে 1D থেকে পেয়ে যাচ্ছি। আমার তো 2D থেকে ওইটা নিজের সাথে যে ইন্টারাকশন দেখাতে আমি 2D করি, আমি করেছি হচ্ছে সারাউন্ডিং এর সাথে দেখা, যাতে সেখান থেকে আমি সারাউন্ডিং এর সাথে একটা মানে এনার্জি পাবো, সেখান থেকে আমি স্ট্যান্ডার্ড কার্ভ ইউজ করে আমি তো ফাই বা সাই অ্যাঙ্গেলটাকে তুলে নিয়ে আসবো, ঠিক আছে। এইটা হচ্ছে আমার মেইনলি উদ্দেশ্য হচ্ছে দেখা। এইবারে তোমার সেইটা দেখতে গেলে অফ দ্য ডায়াগোনাল কন্টুর দেখতে হয়, মানে যেগুলো ডায়াগোনালের আশেপাশে যে কন্টুর গুলো সেইগুলো দেখতে হয়। যেরকম ধরো এইরকম একটা কন্টুর তুমি পেয়েছো, এই কন্টুরটার মানে কি? এই কন্টুরটার মানে হচ্ছে এক্স ডিরেকশন, এটা তো এক্স ডিরেকশন আর এটা হচ্ছে ওয়াই ডিরেকশন। এক্স ডিরেকশনে যে প্রোটনটা, এটা যে প্রোটনই হয়ে থাক, ধরা যাক এটা NH প্রোটন। মিউট করো সামবডি। আচ্ছা, ধরো এইটা NH প্রোটন, আর এইখানে ওয়াই ডিরেকশন এটাকে এক্সট্রাপোলেট করে দেখবে এটা কি প্রোটন। ধরা যাক এটা কোনো টারশিয়ারি কার্বনের প্রোটন, ধরছি আমি, ধরো R3CH, এটা টারশিয়ারি কার্বন। তাহলে এই কন্টুরটা ইন্ডিকেট করছে যে NH যে প্রোটন, তার সারাউন্ডিং এ কোথাও একটা টারশিয়ারি কার্বন আছে যার সাথে ইন্টারঅ্যাক্ট করছে, ঠিক আছে। এইবারে তুমি প্রোটিনের আমরা যে সিকোয়েন্স পেয়েছি, সিকোয়েন্স থেকে আমি অ্যামিনো অ্যাসিড গুলো তো ড্র করতে পারবো। এবার অ্যামিনো অ্যাসিড তুমি দেখো যে কোথায় তোমার NH এর পাশে R3CH আছে, ঠিক আছে। তার মানে সেই NH আর R3CH তোমার ক্লোজ এনাফ। মানে ধরা যাক NH প্রোটনটা এরকম, ঠিক আছে, এখানে ধরো CO, ঠিক আছে, এবার এখানে ধরো কার্বন, তার সাথে এরকম ধরো টারশিয়ারি বিউটাইল আছে, ধরো কথার কথা বলছি, টারশিয়ারি বিউটাইল আছে, হ্যাঁ, বা ধরো সেকেন্ডারি বিউটাইলই আছে, এটা তার সাথে ধরো এইখানে একটা হাইড্রোজেন আছে। তাহলে তোমার প্লট বলছে এই যে NH প্রোটন, তোমার প্লট বলছে এই যে NH প্রোটন আর এই যে পাশের সারাউন্ডিং এর যে টারশিয়ারি প্রোটন, কার্বনের যে টারশিয়ারি কার্বনের প্রোটন, এই দুটোর মধ্যে ইন্টারাকশন আছে। এর মানে কি বোঝায়? এর মানে বোঝায় দে আর ক্লোজ এনাফ। তার মানে তুমি 1D তে যতটা ডিস্টেন্স পাচ্ছ, 1D তে তো কোনো ডিস্টেন্স সম্পর্কে আইডিয়া হয় না, একটা লিনিয়ারিটি পায়। 1D তে যতই লিনিয়ারিটি দেখা, অ্যাকচুয়ালি দে আর ক্লোজ এনাফ। তার মানে এইখানে একটা বন্ড অ্যাঙ্গেল আছে বা একটা ফাই অ্যাঙ্গেল, টরশনাল অ্যাঙ্গেল রয়েছে, তার জন্য দে আর ক্লোজ এনাফ। বোঝা যাচ্ছে? এই আমি এই NMR প্লট থেকে এই ইন্টারাকশন পাচ্ছি, তার থেকে বুঝে যাচ্ছি দে আর ক্লোজ এনাফ। এইবারে এই এনার্জিটা, ঠিক আছে, এইটা কত, এর একটা ডেল্টা ভ্যালু আছে, এরও একটা ডেল্টা ভ্যালু আছে, এই দুটো ডেল্টার মধ্যে ইন্টারাকশন হচ্ছে। তাহলে আমি যদি এরকম কোনো প্লট পাই যে এটা ধরে তাহলে ডেল্টা কোঅর্ডিনেট পাবো, ঠিক আছে, একটা ডেল্টা কোঅর্ডিনেট এর থেকে আসবে ডেল্টা এক্স, একটা ডেল্টা কোঅর্ডিনেট এর থেকে পাবো ডেল্টা ওয়াই। তাহলে আমি যদি এখানে এরকম একটা প্লট করি যে ফাই
ভার্সেস ডেল্টা এক্স ডেল্টা ওয়াই। ঠিক আছে, অর্থাৎ ডেল্টা এক্স ডেল্টা ওয়াই এই কোঅর্ডিনেটের সাথে ফাই এর কি রিলেশন, এরকম যদি একটা প্লট করি, হ্যাঁ এরকম যেরকম রামাচন্দ্রন প্লটের মধ্যে একটা প্লট করি, তাহলে ডেল্টা এক্স ডেল্টা ওয়াই এই ভ্যালুটা যদি এখানে ফেলি, সেখান থেকে আমি কারেসপন্ডিং ফাই কত হতে পারে সেটা আমি পেয়ে যাব। অর্থাৎ সে কারেসপন্ডিং তোমার বন্ড অ্যাঙ্গেলই বলো বা টরশনাল অ্যাঙ্গেলই বলো, সেটা আমি পেয়ে যাব। ঠিক আছে, এবার এই প্লটটা আগে থাকতেই তোমাকে কিছু স্ট্যান্ডার্ড প্রোটিন নিয়ে বা স্ট্যান্ডার্ড পেপটাইড নিয়ে, যার বন্ড অ্যাঙ্গেলটা কোনোভাবে জানা আছে, সেই বন্ড অ্যাঙ্গেলটা তুমি অলরেডি জানো, মানে ফাইটা তুমি অলরেডি জানো, তার সাথে ডেল্টা এক্স ডেল্টা ওয়াইটা তুমি এনএমআর থেকে পেয়ে যাবে, সেইখান থেকে তোমাকে একটা প্লটটা করে রাখতে হবে। এই ইজ আ কাইন্ড অফ স্ট্যান্ডার্ড প্লট, যেটা তোমার পরবর্তীকালের বিভিন্ন প্রোটিনের স্ট্রাকচার ডিকোডিং এ হেল্প করবে। এই প্লটটাকে বলা হয় কার্প্লাস প্লট। দিস প্লট ইজ নোন অ্যাজ আমি নোট দিয়ে দেবো, নোটে যেটা আমি দেখাচ্ছিলাম, কার্প্লাস প্লট। ঠিক আছে, দিস ইজ অলসো কল্ড কার্প্লাস প্লট। ঠিক আছে, তো এইখান থেকে আমি একটা ফাই অ্যাঙ্গেল ধারণা করতে পারি। একই রকম ভাবে এটাকে ডেল্টা এক্স ডেল্টা ওয়াই সঙ্গে সাই অ্যাঙ্গেলকে প্লট করা যায়। এটা তোমার সি আলফা সিও এনএইচ, এই যে অ্যাঙ্গেলটা সি আলফা সিও এনএইচ, দ্যাট ইজ সাই অ্যাঙ্গেল, এটা প্লট করা যায়। ফাই মান হচ্ছে এনএইচ সিও তারপরে কার্বন, আর এটা হচ্ছে সি আলফা সিও এনএইচ। এইটা তুমি করতে পারো, ফাইও করতে পারো, সাইও করতে পারো উইথ দ্য হেল্প অফ দ্য স্ট্যান্ডার্ড প্লট। এর মাধ্যমে ডিকোড করা যায় তোমার 2D প্লট থেকে যে এটা কি ধরনের বন্ড অ্যাঙ্গেল ফাই বা সাই অ্যাঙ্গেল হতে পারে। এইটা যদি প্রোটন ভার্সেস প্রোটন হয়, মানে এইদিকে তুমি 1D প্রোটন রাখছো, এইদিকেও তুমি 1D প্রোটন রাখছো, তাহলে তুমি প্রোটনের সাথে প্রোটনের ইন্টারাকশন পাচ্ছ, তখন এটাকে বলে কোজি, COSY। কোজি ফুল ফর্ম হচ্ছে কোরিলেশন স্পেকট্রোস্কোপি। আমি যেগুলো আগে লিখেছিলাম সবই হচ্ছে তোমার, যেগুলো আগেরটা লিখেছিলাম সবই হচ্ছে তোমার কাইন্ড অফ অ্যাব্রিভিয়েশন। কোজি নোজি এগুলো সবই হচ্ছে অ্যাব্রিভিয়েশন। কোজি ফুল ফর্ম হচ্ছে কোরিলেশন স্পেকট্রোস্কোপি, এখানে প্রোটন ভার্সেস প্রোটন কোরিলেশন করা হয়। ঠিক আছে, এটা যদি তোমার কার্বন ভার্সেস, এটা যদি তোমার কার্বন ভার্সেস প্রোটন করা হয়, একদিকে কার্বন আর একদিকে প্রোটন, তখন সেটাকে বলা হয় HSQC। HSQC হেটেরোনিউক্লিয়ার সিঙ্গেল অ্যাটম কোহারেন্স, কার্বন ভার্সেস প্রোটন। ঠিক আছে, এবার যদি এটা কার্বন ভার্সেস কার্বন করি, মানে একটা কার্বনের সাথে সারাউন্ডিং কার্বনের কি প্রক্সিমিটি, একটা কার্বনের সাথে সারাউন্ডিং কার্বনের কি 3 ডাইমেনশনাল রিলেশন, সেটা যদি করি, সেটা এরকম কি রকম কন্টুর প্লট থেকে, এরকম স্ট্যান্ডার্ড প্লট থেকে বার করা যাবে। যদি সি ভার্সেস সি করি, তখন সেটাকে বলা হয় HSBC। এর ফুল ফর্মটা আমি ভুলে গেছি, মোট কথা এটাকে বলে HSBC। এবং HSBC ইজ এ ভেরি গুড প্লট। HSBC তে কি হয়, অনেক দূর, মানে কার্বন চেন অনেক দূর অব্দি এটাকে ধরা যায়। HSQC এগুলো একটু নিয়ারিং কার্বনের মধ্যে করে, কিন্তু HSBC টা অনেক সময় লাগে, এগুলো করতে মিনিমাম 12 থেকে 14 ঘন্টা মিনিমাম লাগে, কারণ একটা এনভায়রনমেন্টকে ধরতে গেলে অনেক সময় দরকার, রিল্যাক্সেশন অনেকক্ষণ ধরে দিতে হবে। ঠিক আছে, তো যদি অনেক দূর কার্বন অব্দি আমি করি, সেটাকে আমি বলবো HSBC। আর কার্বন হাইড্রোজেন এগুলো সব মিলিয়ে যদি আমি করি, তখন সেটাকে বলা হয় টক্সি, টোটাল কোরিলেশন স্পেকট্রোস্কোপি। কার্বন টক্সিতে কার্বন ভার্সেস হাইড্রোজেন ভার্সেস কার্বন পুরো ইনফরমেশনটা গ্যাদার। টক্সি আরেকটু কমপ্লিকেটেড, আরেকটু বিভিন্ন ডিরেকশনে পালস দিতে হয়, একটা ডিরেকশন পালস দিতে তুমি সবকিছু পাবে না, বিভিন্ন ডিরেকশনে পালস দিতে হবে, বিভিন্ন অ্যাঙ্গেলে পালস দিতে হবে, তবেই তুমি মোটামুটি সারাউন্ডিংটা অনেক কিছু ধরতে পারবে। এটা টক্সি। আর এই জিনিসটা, এই যে রিল্যাক্সেশন, হ্যাঁ এটা দু রকম হয়, একটা স্পিন আমরা পড়েছি, আর একটা স্পিন ল্যাটিস। একটা স্পিন, একটা স্পিন ল্যাটিস। ঠিক আছে, এর মধ্যে আমি এক্স্যাক্টলি মনে নেই, একটু দেখে নেবে, বোধহয় স্পিন ল্যাটিস মানে প্রথম বার জিনিসটা তোমার সায়েন্টিস্ট ওভারহাউজার প্রথম এটা দেখেছিলেন, সায়েন্টিস্ট ওভারহাউজার প্রথম এটা দেখেছিলেন। বোধহয় উনি স্পিন ল্যাটিসটাকে প্রথমে দেখেছিলেন, যে স্পিন ল্যাটিস রিল্যাক্সেশনের থ্রু দিয়ে একটা ক্রিস্টাল স্ট্রাকচার, একটা মলিকুলার যে ক্রিস্টাল স্ট্রাকচার মানেই হচ্ছে
সেটার বন্ডের 3 ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট। একটা ক্রিস্টাল কখন তৈরি হয়? যখন একটা বন্ড একটা স্পেসিফিক ডাইরেকশনে, একটা ডিফারেন্ট বন্ড স্পেসিফিক ডাইরেকশনে একটা অ্যারেঞ্জ করে, তখন তো ক্রিস্টাল হয়। তো যতদূর আমার মনে হচ্ছে, আবার দেখে নেবে, এই স্পিনের সাথে যে ক্রিস্টালের যে রিল্যাক্সেশন, মানে ক্রিস্টাল ল্যাটিসের রিল্যাক্সেশন, উনি ফার্স্ট এটা দেখেছিলেন, এবং উনি দেখেছেন রিল্যাক্সেশনের থ্রু দিয়ে ওই ক্রিস্টালোগ্রাফিক অ্যারেঞ্জমেন্টটা অনেকটা প্রেডিক্ট করা, সারাউন্ডিং যে ক্রিস্টালোগ্রাফিক অ্যারেঞ্জমেন্ট বা সারাউন্ডিং যে বন্ডের অ্যারেঞ্জমেন্টটা ওটা প্রেডিক্ট করা যাচ্ছে। তো তার নাম অনুসারে এটাকে বলছি আমি NOE, নিউক্লিয়ার ওভারহাউজার এফেক্ট। এবং তার যে কোরিলেশন স্পেকট্রোস্কোপি সেটাকে বলি NOESY, NOESY, নিউক্লিয়ার ওভারহাউজার এফেক্ট কোরিলেশন স্পেকট্রোস্কোপি। এই সমস্ত কিছুই খুবই বেসিক প্রিন্সিপালটা সেম, শুধুমাত্র তুমি কি ধরনের এনভায়রনমেন্ট ধরছো তার উপর ডিপেন্ড করছে, এবং কতটা কমপ্লিকেটেড, একটু সিম্পল না কমপ্লিকেট তার উপর ডিপেন্ড করছে। তো কোজি, নোজি, টক্সি এইগুলো হচ্ছে এই যে আমরা পড়ছি NMR এর থ্রু দিয়ে প্রোটিন, এই 2D এর উপর দাঁড়িয়ে, যেটা আমি বোঝালাম মেন প্রিন্সিপাল এর উপর দাঁড়িয়ে আছে। এখানে তোমার এরকম যখন 2D করা হয় না, আমরা এরকম প্রচুর এরকম কন্টুর পাই, এরকম কন্টুর, প্রত্যেকটা কন্টুর প্রিন্ট করে, মানে এই পুরো জিনিসটা প্রিন্ট করে প্রত্যেকটাকে এরকম স্কেল পেন্সিল নিয়ে বসে দেখতে হয় যে এক্স ডিরেকশনে কোন প্রোটন আর ওয়াই ডিরেকশনে কোন প্রোটনের মধ্যে ইন্টারাকশন, বা এক্স ডিরেকশনে কোন প্রোটন, ওয়াই ডিরেকশনে কোন কার্বন, তার মধ্যে ইন্টারাকশন আসছে। সেখান থেকে আমরা একটা প্রেডিক্ট করার চেষ্টা করি, ও তার মানে এইটার এইটা খুব একটা দূরে নেই, এইটার এইটা খুব কাছাকাছি, তাদের মধ্যে একটা এত এইরকম একটা বন্ড অ্যাঙ্গেল হতে পারে। ঠিক আছে? তো এইটা প্রোটিনের থ্রু দিয়ে স্ট্রাকচার, NMR এর থ্রু দিয়ে স্ট্রাকচার প্রেডিকশন করতে গেলে দিস ইজ আ মাস্ট থিং, যেটা একটা আইডিয়া থাকাটা দরকার। আর একটা জিনিস সবসময় মনে রাখবে যে NMR যখনই আমরা করছি তখন কিন্তু এই যে কার্বন হাইড্রোজেন আমি বলছি বটে, কিন্তু কার্বন হাইড্রোজেনের তো সব কার্বন সব হাইড্রোজেন তো NMR দেয় না। কোন কোন কার্বন NMR দেয়? C13 আইসোটোপটা NMR দেয়, C12 কিন্তু NMR দেবে না। C12 ক্যান নট গিভ ইউ NMR, C13 ক্যান গিভ ইউ NMR। 1H1 টা NMR দেবে, 1H2 বা 1H3 কিন্তু দেবে না। ঠিক আছে? তো আমাদের কিন্তু প্রোটিনে এই আইসোটোপ গুলো কি পার্সেন্টেজে আছে, হতে পারে 1H1 টা কমন হাইড্রোজেন, 1H1 টা সর্বোচ্চ থাকে, আমরা যেটা হাইড্রোজেন বুঝি সেটা 1H1 সব জায়গায় থাকে, কিন্তু C13 টা কমন নয়, C13 ইজ ভেরি রেয়ারলি ফাউন্ড। অর্থাৎ 1,00,000টা যদি C12 থাকে তার সঙ্গে তো একটা C13 থাকলো। এই C13 এর অ্যাবান্ডেন্স যে কোনো কম্পাউন্ডে, শুধু প্রোটিনে নয়, খুব কম। তার জন্য C13 কে যদি তোমাকে ধরতে হয়, HSBC বা এগুলো করে, HSQC এগুলো করে যদি ধরতে হয়, তাহলে তোমাকে নাম্বার অফ পালস বা এনার্জি অফ পালস বা টাইম অফ রিল্যাক্সেশন এগুলোকে সব কিছুকেই বাড়াতে হবে। ইউ হ্যাভ টু ইনক্রিজ দ্য রিল্যাক্সেশন টাইম, নাম্বার অফ পালস আর পালস এনার্জি, এগুলোকে তোমাকে বাড়াতেই হবে, কারণ C13 এতই কম, তুমি যদি এগুলো না বাড়াও তুমি সাফিসিয়েন্ট সিগন্যাল স্ট্রেংথই পাবে না। তোমাদের সিগন্যাল স্ট্রেংথ পেতে হবে, তারপরে তার রিল্যাক্সেশন, মানে তার যে রিল্যাক্সেশনের যে ইন্টারঅ্যাকশন সেগুলো পাও, সেটাই তুমি পাবে। ওকে, দিস ইজ ওয়ান থিং। সেকেন্ড থিং ইজ দ্যাট প্রোটিনের যে নাইট্রোজেন, প্রোটিনে আর কিছু থাকুক না থাকুক, অ্যামিনো অ্যাসিড মানে একটা NH2 টার্মিনাল, CH2 একটা আরেকটা কার্বনিল টার্মিনাল থাকবে, কার্বক্সিল টার্মিনাল। এই যে নাইট্রোজেন প্রোটিনের, সেটাও কিন্তু যে কোনো আমি যে তোমার NH প্রোটন ফোটন বলছিলাম, তো NH প্রোটন মানে প্রোটন, ঠিক আছে, তুমি যদি NH এর N একে যদি ধরতে চাও, যে আমি NH ধরেছি, এবার নাইট্রোজেনটাকে ধরবো, যে নাইট্রোজেনটা কি অ্যাঙ্গেলে আছে, নাইট্রোজেনটা কোথায় বসে আছে, ঠিক আছে, একে বলা হয় হেটেরোনিউক্লিয়ার ডিকাপলিং NMR। এটাকে বলছি আমরা, এখানে লিখে দিচ্ছি হেটেরো, এখানে আমরা হেটেরো অ্যাটমে চলে এলাম, কিন্তু মানে এখানে কিন্তু কার্বন হাইড্রোজেন নর্মালে থাকলাম না, নর্মাল আমরা যেরকম হেটেরো সাইক্লিক কেমিস্ট্রি পড়েছি, মানে হেটেরো অ্যাটম, সেইটাই নাম অনুযায়ী বলা হয় হেটেরো অ্যাটমিক ডি কাপলিং NMR। মানে এখানে আমি হেটেরো অ্যাটমিক ডিকাপলিং করছি, এখানে হেটেরো অ্যাটমটাকে ডিকাপল করে দেখার চেষ্টা করছি এটা কিভাবে বসে আছে। এইভাবে নাইট্রোজেনটাকেও নেওয়া হয়, ঠিক আছে, নাইট্রোজেনটাকেও নেওয়া যায়, কিন্তু নাইট্রোজেনটা নিতে গেলে আবার আমাদের মনে রাখতে হবে যে কোনো নাইট্রোজেন আমরা পাই না, NMR এ N15টা পাই। কি পাই? N15। N15 এর কিন্তু অ্যাবান্ডেন্স খুব বেশি নয়, হ্যাঁ C13 এর থেকে বেশি থাকে, C13 খুবই কম, তার থেকে N15 বেশি থাকে, কিন্তু নট লাইক প্রোটনস। তো সেখানেও কিন্তু তোমার পালস এনার্জি, নাম্বার অফ পালস এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো দিস ইজ ইয়োর বেসিক
first step to step into the structural prediction of protein through NMR. ঠিক আছে, এবার এর আরো কিছু কিছু জিনিস আছে, আমি অনেকটাই আজকে বলে দিয়েছি, আর ছোট ছোট 2-4টে জিনিস বেসিক করতে হবে, আজকে আর করছি না। আজকে এই অবধি দেখো, আমার লেকচার ভিডিওস আমি যেমন পোস্ট করে দিই, এটা দেখো, ইউটিউবেও দেখতে পারো, তোমার এগুলো সম্পর্কে ইনফরমেশন আছে ছোট ছোট করে, বা তুমি যে কোনো বইতে দেখতে পারো। দেখে যদি কোনো প্রশ্ন থাকে কালকে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করো, ঠিক আছে? তো কালকে বাকি যেটুকু আছে এটার, সেটুকু কালকে আমি কভার করব, ঠিক আছে? করে একটু ক্রিস্টালোগ্রাফি 2 মিনিট, ক্রিস্টালোগ্রাফি আরই ছোট, ওটা একটু 2 মিনিট বলে আমার মোটামুটি হবে, তোমাদের যেটুকু দরকার সেটুকু হয়ে যাবে। আরো কিছু কিছু টেকনিক আছে, যেমন সিএসসিবি এক্সপেরিমেন্ট আছে, এনসিএসসিবি এক্সপেরিমেন্ট আছে, হ্যাঁ, কিছু সলভেন্ট ডয়টোরিয়াম এক্সচেঞ্জ টেকনিক আছে, এগুলো ছোট ছোট করে কালকে একটু বলে দিলে তুমি বুঝে যাবে, ঠিক আছে? এটা আগে পড়ো আজকে, ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন আছে কি? প্রশ্ন থাকলে এখন জিজ্ঞাসা করো, যদি এই মুহূর্তে আমার পড়ানো থেকে কোনো প্রশ্ন থাকে। ঠিক আছে, কার প্লাস প্লটটাও পেয়ে যাবে, কার প্লাস প্লটটা তুমি গুগলে সার্চ করলে কার প্লাস প্লটও পেয়ে যাবে। নোট আমি দিয়ে দেবো, কালকে হয়ে যাক, কালকে হয়ে গেলে আমি একবারে নোট পোস্ট করে দিচ্ছি। এনি কোশ্চেন্স? নাথিং? ঠিক আছে, নিজেরা পড়ো, আমি মিটিং অফ করছি।